হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছো। চলে এলাম কমপ্লেক্স নাম্বারস নিয়ে। আমরা কিন্তু ইতোপূর্বে 3টা লেকচার নিয়ে ফেলেছি, মানে 3টা ভিডিও কিন্তু তোমরা পেয়ে গেছো, এবং সেই ভিডিওগুলিতে আমরা কি কি দেখেছি সেগুলো সম্পর্কে একটু বলে নিয়ে আসি। সেটা হচ্ছে রেলিভেন্স অফ কমপ্লেক্স নাম্বারস, দ্যাট ইজ প্রাসঙ্গিকতা, এটা আমরা পড়েছি। তারপরে পড়েছি ম্যাথমেটিক্যাল ইন্টারপ্রিটেশন অফ কমপ্লেক্স নাম্বারস, দ্যাট ইজ আই, কমপ্লেক্স নাম্বারস না আই। তারপরে পড়েছি আয়ের পাওয়ারের বিভিন্ন চেঞ্জগুলি দেখেছি, আয়ের পর কত হলে কী হবে, প্লাসের জন্য মাইনাসের জন্য, এগুলো দেখেছি আমরা। তারপরে দেখেছি যে আয়ের ঘাতের পর্যায়ক্রমিক 4টি পদের সমষ্টি কত, শূন্য। ঠিক আছে, এই যে I23, 24, 25, 26 যোগ কত হয়, শূন্য হয়, এগুলো আমরা দেখেছি। অবশ্যই তোমরা আগের ভিডিওগুলি দেখেছো বিশ্বাস করি, এবং সেখানে বেশ কিছু সুন্দর সুন্দর সিরিজ দেখেছি। হ্যাঁ, সিরিজগুলি সলভ করা শিখেছি, মিক্সড সিরিজ এগুলো আমরা দেখেছি। এবং জটিল সংখ্যা কী সেটা আমরা বুঝেছি, পিওরলি রিয়েল কী, পিওরলি ইমাজিনারি কী, আর কমপ্লেক্স নাম্বারস কী, রিয়েল নাম্বারস কী, মানে সব কিছু আমরা এখানে বিস্তারিত জেনেছি। এবং আই জিনিসটা কী সেটা তো জেনেছি, রিয়েল পার্ট কী, ইমাজিনারি পার্ট কী, সব কিছু কিন্তু আমরা জেনে এসেছি। সো অবশ্যই আজকের ভিডিওটি দেখার আগে অবশ্যই তোমরা আগের 3টি ভিডিও বা আগের 3টা লেকচার বা সেশন অবশ্যই দেখে তবে আজকের লেকচারটি শুরু করবে। তাহলে তুমি ক্লিয়ারলি কনসেপ্ট ক্লিয়ার করতে পারবে, একদম সুন্দর করে, একদম ক্লিয়ার করে তুমি জিনিসটাকে নিয়ে সামনে এগোতে পারবে। ঠিক আছে, তুমি আগেরটা না দেখে পরেরটা হঠাৎ করে দেখলে কিন্তু হবে না। ঠিক আছে, অবশ্যই আগের 3টা লেকচার দেখে তোমাকে আজকের লেকচারটা শুরু করতে হবে। এবং জটিল সংখ্যাকে কীভাবে বসায়, কোথায় বসায় না বসায়, ঠিক আছে, অনুবন্ধী কমপ্লেক্স নাম্বার কি, অনুবন্ধী জটিল সংখ্যা কি, এগুলো আমরা দেখেছি, কনজুগেট কমপ্লেক্স নাম্বারস এগুলো আমরা দেখেছি। তো আজকে আমরা দেখব হচ্ছে টপিক 8, জটিল সংখ্যার বৈশিষ্ট্য বা প্রপার্টিস, গুণাবলী, কী কী বৈশিষ্ট্য আছে বা কী কী গুণাবলী আছে, প্রপার্টিস। ওকে, তো আজকের লেকচারে আমরা বৈশিষ্ট্যগুলি খুব ভালো করে দেখার চেষ্টা করব, এবং পরবর্তী লেকচারগুলিতে আছে মডিউলাস বের করা, আর্গুমেন্ট বের করা, এবং ক্লিয়ার করে দেয়া আছে যে রিয়েল নাম্বারসও আসতে পারে, ইমাজিনারি নাম্বারসও আসতে পারে, আবার কমপ্লেক্স নাম্বারসও আসতে পারে। তাহলে 3 ধরনের নাম্বারের জন্যই মডিউলাস কীভাবে বের করে, আর্গুমেন্ট কীভাবে বের করে, মডিউলাসের কী কী প্রপার্টিজ আছে, আর্গুমেন্টসের কী কী প্রপার্টিজ আছে, সব কিছুর সামনে কিন্তু ক্লিয়ার করে ব্যাখ্যা করা থাকবে। এভাবে কিন্তু মানে ক্লিয়ার করে ব্যাখ্যা করা আছে, এরকম অপশন কিন্তু তুমি অনেক বেশি পাবে না বলে আমার ধারণা, বা যা দেখেছি আর কি। মানে গতানুগতিক ধারায় যেভাবে আর কি হয় সেভাবে কিন্তু আসলে হচ্ছে না। এখানে কিন্তু একদম ধরে ধরে প্রত্যেকটা কন্টেন্ট খুঁটিয়ে খুঁটিয়ে কিন্তু আলোচনা করা হচ্ছে, যাতে করে এই প্লেলিস্টটা যারা দেখবে, ঠিক আছে, তারা যাতে ক্লিয়ারলি সব কিছু বুঝতে পারে। এর জন্য কিন্তু এই প্লেলিস্টটা করা। হ্যাঁ, ওকে, চলো শুরু করি। তো টপিক 8, জটিল সংখ্যার বৈশিষ্ট্য বা প্রপার্টিস, মানে কমপ্লেক্স নাম্বারসের কী কী প্রপার্টি আছে। ঠিক আছে, আমরা সারা জীবন পড়েছি রিয়েল নাম্বারস বা বাস্তব সংখ্যা। তো বাস্তব সংখ্যার বৈশিষ্ট্যগুলি আমরা জানি, বা প্রপার্টিসগুলি আমরা জানি, কীভাবে যোগ করে, কীভাবে বিয়োগ করে, গুণ করে, ভাগ করে, বর্গমূল কেমনে করে, ঘনমূল কেমনে করে, মানে এগুলো কিন্তু আমরা মোটামুটিভাবে জানি, কারণ সারা জীবন বাস্তব সংখ্যা নিয়েই কাজ করেছি। তো এখন আমরা দেখব জটিল সংখ্যার কী কী বৈশিষ্ট্য আছে। তো 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ইফ, মানে যদি এক্স প্লাস আইওয়াই, আমরা জানি এক্স প্লাস আইওয়াই এটা একটা কমপ্লেক্স নাম্বার, যদি এটা শূন্য হয় তাহলে এটা কি ইমপ্লাই করে, এটা কি বোঝায়, যদি কমপ্লেক্স নাম্বারটা শূন্য হয়ে যায় তাহলে আসলে এক্সও 0 হবে, ওয়াইও 0 হবে। এটা হচ্ছে প্রথম প্রপার্টি। যদি কোনো একটা কমপ্লেক্স নাম্বার ইকুয়ালস টু 0 হয়ে যায় তাহলে এক্সটাও 0 হয়ে যাবে, ওয়াইটাও 0 হয়ে যাবে। চলো একটু প্রমাণ করে আসি। ওকে, তাহলে প্রুফ, ঠিক আছে, আমরা একটু প্রমাণটা দেখি। ওকে, তাহলে কি বলেছে, দেয়া আছে এক্স প্লাস আইওয়াই কত, 0, মানে কমপ্লেক্স নাম্বারটা কত, 0। এক্স প্লাস আইওয়াই একটা কমপ্লেক্স নাম্বার, সেটা কত, 0, এটা দেয়া আছে। তো এখন আমরা যেটা করতে পারি, এক্স ইকুয়ালস টু মাইনাস আইওয়াই বলতে পারি। আইযুক্ত পার্টটাকে এক পাশে নিয়ে রাখলাম। এরপরে আমরা আইটাকে সরানোর জন্য দুই পাশে স্কোয়ার করতে পারি। আইটাকে সরানোর জন্য দুই পাশে আমরা কি করতে পারি, স্কোয়ার করতে পারি। ক্লিয়ার? ওকে, কেন স্কোয়ার করলাম মুখস্থ সবাই করে এই জন্য না, আইটাকে সরাতে চাই। ওকে, এবং দেখতে চাই কি আসে। দেখো তো কি আসে, এক্স স্কোয়ার মানে তো এক্স স্কোয়ারই, আর আই স্কোয়ার মানে কি -1 আর ওয়াই স্কোয়ার, আর মাইনাসের উপর স্কোয়ার হলে তো প্লাসই হয়ে যাবে। তাহলে আই স্কোয়ার হচ্ছে -1 আর ওয়াই স্কোয়ার, তার মানে কি মাইনাস ওয়াই স্কোয়ার। আই স্কোয়ার মানে তো -1 আর ওয়াই স্কোয়ার তো ওয়াই স্কোয়ারই, আর মাইনাসের উপর স্কোয়ার হলে তো প্লাসই হয়ে যাবে। ওকে, তাহলে কি দাঁড়ালো, মাইনাসটাকে এই পাশে নিয়ে আসো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কত, 0। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কত, 0। ঠিক আছে, ওকে, এখন তুমি দেখো এখানে কিন্তু আমরা ক্লিয়ারলি বলেছিলাম এর আগে যে এক্স প্লাস আইওয়াই যদি একটা কমপ্লেক্স নাম্বার হয়, এক্স প্লাস আইওয়াই যদি একটা কমপ্লেক্স নাম্বার হয়,
সেক্ষেত্রে এক্সও রিয়েল নাম্বার, ওয়াইও রিয়েল নাম্বার। এক্স নিজে একটা রিয়েল নাম্বার মানে বাস্তব সংখ্যা, ওয়াই নিজে একটা রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা। তার মানে এক্স একটা রিয়েল নাম্বার, ওয়াই আরেকটা রিয়েল নাম্বার, বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যার বর্গ করেছো, ঠিক আছে, তাহলে অবশ্যই পজিটিভ। বাস্তব সংখ্যার বর্গ করেছো, তাহলে অবশ্যই কি পজিটিভ। আবার তাদেরকে যোগ করতেছো, সেটা যদি শূন্য হয় তার মানে এক্স একটা বাস্তব সংখ্যা, ওয়াই একটা বাস্তব সংখ্যা, রিয়েল নাম্বারস। বাস্তব সংখ্যাকে বর্গ করলে অবশ্যই পজিটিভ, এই বাস্তব সংখ্যাকে বর্গ করলে অবশ্যই পজিটিভ। দুইটা পজিটিভ নাম্বারকে তুমি যোগ করতেছো, ঠিক আছে, স্টিল তুমি কত পাচ্ছ? 0 পাচ্ছ। তার মানে কি দুটি বাস্তব সংখ্যার বর্গের যোগফল শূন্য হলে তারা পৃথকভাবে শূন্য হবে না? দুটি বাস্তব সংখ্যার বর্গের যোগফল শূন্য হলে তারা কি হবে? পৃথক পৃথকভাবে শূন্য হবে। দ্যাট ইজ এক্সও 0, ওয়াইও 0। ক্লিয়ার? তাহলে কি শিখলাম? যদি এক্স প্লাস ওয়াই ওয়াই যদি 0 হয় তাহলে এক্সও 0 হবে, ওয়াইও 0 হবে। এক্সও 0 হবে, ওয়াইও 0 হবে। ক্লিয়ার সবাই? এক্সও 0 হবে, ওয়াইও 0 হবে। এটাই আমরা শিখলাম। যদি এটা হয় তবে এটা হবে, যদি এটা হয় তবে এটা হবে। তাহলে 1 নম্বর প্রপার্টি শেষ। তাহলে কি শিখলাম? যে কোনো একটা কমপ্লেক্স নাম্বার 0 হওয়া মানে কি এক্সও 0 হওয়া, ওয়াইও 0 হওয়া। দ্যাট ইজ এও 0 হওয়া, বিও 0 হওয়া। রিয়েল পার্টও 0 হবে, ইমাজিনারি পার্টও 0 হবে। আসো 2 নম্বর প্রপার্টি। কি বলেছে? কি বলেছে দেখো, বলেছে যে এটা একটা কমপ্লেক্স নাম্বার, এটা আরেকটা কমপ্লেক্স নাম্বার। দুইটা কমপ্লেক্স নাম্বার সমান, দেখো ইকুয়াল দেওয়া আছে মানে কি সমান, সমান। ওকে, তো দুইটা কমপ্লেক্স নাম্বার সমান হওয়া মানে কি? ঠিক আছে, সমান হলে এটা ঘটবে। তার মানে কি রিয়েল পার্ট রিয়েল পার্টের সমান হবে, ইমাজিনারি পার্ট ইমাজিনারি পার্টের সমান হবে। তাহলে দুইটা কমপ্লেক্স নাম্বার সমান হলে কি হবে? রিয়েল পার্ট রিয়েল পার্টের সমান হবে, ইমাজিনারি পার্ট ইমাজিনারি পার্টের সমান হবে। দ্যাট ইজ এ রিয়েল পার্ট সি রিয়েল পার্ট এই দুটো সমান হবে, বি ইমাজিনারি পার্ট ডি ইমাজিনারি পার্ট এই দুটো কি সমান হবে। চলো প্রমাণটা দেখে আসি, আমরা খুব দ্রুতই প্রমাণটা করে ফেলতে পারবো। চলো আমরা একটু প্রমাণটা দেখে আসি। ওকে, তাহলে গিভেন দেয়া আছে, গিভেন কি দেয়া আছে? যে এ প্লাস আই বি এই কমপ্লেক্স নাম্বারটা সি প্লাস আই ডি এই কমপ্লেক্স নাম্বারের সমান। ওকে, আচ্ছা, তাহলে আমরা যেটা করতে পারি, আই যুক্ত অংশগুলিকে এক পাশে রাখি আর আই ছাড়া অংশগুলিকে এক পাশে রাখি। এটা কিন্তু একটা কমন টেকনিক, যে আই যুক্ত অংশগুলিকে এক পাশে রাখা আর আই ছাড়া অংশগুলিকে এক পাশে রাখা। এটা কিন্তু পুরো চ্যাপ্টার জুড়েই কিন্তু এটা একটা কমন টেকনিক, এটা তোমাকে জানতে হবে কিন্তু। হ্যাঁ, তাহলে এ আর সিকে এক পাশে রাখি আর আই ডি মাইনাস বি এ পাশে নিয়ে এসে আই কমন নিচ্ছি, তাহলে এটা আসবে। এইবার আমরা যেটা করতে পারি, আইটাকে সরাতে চাই, এই আইটাই এগুলোকে সরাতে চাই। তাহলে দুই পাশে কী করতে হবে? স্কোয়ার করতে হবে, দুই পাশে স্কোয়ার করতে হবে। একটু আগে আমরা দেখেছি। ওকে, আইটাকে সরাতে চাইলে দুই পাশে কী করতে হবে? স্কোয়ার করতে হবে। তাহলে আই স্কোয়ার হয়ে যাবে, আই স্কোয়ার কী হয়ে যাবে? -1 হয়ে যাবে, -1 রিয়েল হয়ে যাবে। ঠিক আছে, ওকে, তাহলে দুই পাশে স্কোয়ার করে দিলাম। তাহলে কি আসলো? এ মাইনাস সি হোল স্কোয়ার, আই স্কোয়ার মানে তো -1, ডি মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এই মাইনাসটাকে এই পাশে নিয়ে আসো, এ মাইনাস সি হোল স্কোয়ার প্লাস ডি মাইনাস বি হোল স্কোয়ার। সরি, এটা আসলো। এবার তোমরা একটু দেখো যে এই জিনিসটা আসছে, একটু আগেই বলেছি এ মাইনাস সি তার হোল স্কোয়ার আছে। তাহলে এ মাইনাস সি কিন্তু প্লাস হইতে পারে মাইনাস হইতে পারে, কিন্তু তার স্কোয়ার থাকার কারণে সে প্লাস হয়ে যাবে, পজিটিভ হয়ে যাবে। ডি মাইনাস বি প্লাস হইতে পারে মাইনাস হইতে পারে, কিন্তু তার স্কোয়ার থাকার কারণে সে কী হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তাহলে এই হোল স্কোয়ার একটা পজিটিভ, এই হোল স্কোয়ার একটা পজিটিভ, দুইটা পজিটিভ যোগ করতেছি, স্টিল সেটা 0। তার মানে কি এই ভদ্রলোক এবং এই ভদ্রলোক পৃথকভাবে কী হবে? শূন্য হবে। নাহলে আসলে দুটো যোগ করলে শূন্য হওয়ার কথা না। যদি আলাদা আলাদাভাবে শূন্য না হতো তাহলে কিন্তু আসলে যোগ করলে শূন্য হওয়ার কথা না। তার মানে আমরা জোর গলায় বলতে পারি যে আসলে সুতরাং যে এ মাইনাস সি হোল স্কোয়ার এই ভদ্রলোকও 0, আবার ডি মাইনাস বি হোল স্কোয়ার বা বি মাইনাস ডি হোল স্কোয়ার কথা একই, এই ভদ্রলোকও কত? 0। তো এখান থেকে কী আসবে? এ ইকস টু সি আসবে, এখান থেকে কী আসবে? ডি ইকস টু বি আসবে, অথবা বি ইকস টু ডি আসবে, কথা একই। ক্লিয়ার? প্রমাণিত? বুঝতে পেরেছি? ওকে, আমরা একটু দ্রুত দেখাচ্ছি কারণ প্রমাণগুলি আসলে আমরা নর্মালি দেখতে পারি না, এটা আমরা মোটামুটি মুখস্থ করে রাখি, এটা হলে এটা হয়, প্রমাণগুলি দেখার সুযোগ কম হয়, এই জন্য প্রমাণগুলি দেখিয়ে দিচ্ছি। ওকে, তাহলে কি শিখলাম? যদি দুইটা কমপ্লেক্স নাম্বার সমান হয়, যদি দুইটা কমপ্লেক্স নাম্বার সমান হয়
যদি দুইটা কমপ্লেক্স নাম্বার সমান হয় তাহলে এই কমপ্লেক্স নাম্বারের রিয়েল পার্ট কি এ, আর এই কমপ্লেক্স নাম্বারের রিয়েল পার্ট কি সি। তাহলে রিয়েল পার্টের সমান হবে। আর এই কমপ্লেক্স নাম্বারের ইমাজিনারি পার্ট কিন্তু বি, আমরা বলেছি এটা পড়িয়েছি আগে, আইনা কিন্তু বি। আর এই কমপ্লেক্স নাম্বারের ইমাজিনারি পার্ট কিন্তু ডি। তাহলে ইমাজিনারি পার্টটাও সমান হবে। ক্লিয়ার? এটা কিন্তু এমসিকিউতে আসতে পারে। 3 নম্বর প্রপার্টি কি বলেছে? দুটি অনুবন্ধী জটিল সংখ্যার সমষ্টি এবং গুণফল বাস্তব সংখ্যা। দুটি অনুবন্ধী জটিল সংখ্যার তুমি যদি সমষ্টি করো আর যদি গুণ করো, সমষ্টি মানে কি সামেশন, আর গুণ মানে কি প্রোডাক্ট বা মাল্টিপ্লিকেশন। যদি ইংলিশ ভার্সনে কেউ থাকো তাহলে যাতে জিনিসটা বুঝতে পারো। আর অনুবন্ধী বলতে কনজুগেট কমপ্লেক্স নাম্বারস। এর গুণফলটা কী হবে? বাস্তব হবে, রিয়েল হবে। ওকে, তাহলে চলো একটু দেখি কি বলছে। তাহলে একটু প্রুফটা দেখার চেষ্টা করি। এটা খুবই সহজ। অনুবন্ধী জটিল সংখ্যা, তাহলে জেড যদি একটা জটিল সংখ্যা হয় এক্স প্লাস আই ওয়াই, তাহলে তার অনুবন্ধী কী হবে? জেড বার এক্স মাইনাস আই ওয়াই। জেড যদি একটা জটিল সংখ্যা হয়, সরি এটা বার দিছি, জেড যদি একটা জটিল সংখ্যা হয় এক্স প্লাস আই ওয়াই, তবে তার অনুবন্ধী হবে জেড বার, সেটা হবে এক্স মাইনাস আই ওয়াই। অনুবন্ধী কীভাবে বের করে? আমরা 100 বার বলেছি যে আয়ের আগের সাইনটা চেঞ্জ হয়ে যাবে। আয়ের আগে কি আছে? প্লাস, তাহলে হয়ে গেল কি মাইনাস। আয়ের আগে যদি মাইনাস থাকতো তাহলে হয়ে যেত কি প্লাস। জাস্ট এটাই হচ্ছে অনুবন্ধী বের করার সিস্টেম। তাহলে কি বলছে? দুইটা অনুবন্ধী জটিল সংখ্যার সমষ্টি, দ্যাট ইজ এই ভদ্রলোক আর এই ভদ্রলোকের সমষ্টি, সেটা হবে রিয়েল নাম্বার, বাস্তব সংখ্যা। তাহলে যোগ করতেছো জটিল সংখ্যা, কিন্তু অ্যান্সার কি আসবে? বাস্তব সংখ্যা, কারণ তারা অনুবন্ধী জটিল সংখ্যা ছিল। চলো দেখে আসি, আসলে যোগ করে দেখি কি হয়। জেড প্লাস জেড বার দেখাই যাচ্ছে, এটার সাথে এটা যোগ করলে আই ওয়াই কাটাকাটি চলে যাবে, থাকবে কি 2x, বোঝাই যাচ্ছে। এক্স প্লাস আই ওয়াই প্লাস এক্স মাইনাস আই ওয়াই, তাহলে কী হবে? এখানে আই ওয়াই কাটা কি থাকে? 2x। এখানে তো আয়ের পার্টটাই নেই, তার মানে কি রিয়েল নাম্বার হয়ে গেছে, কারণ এক্স তো নিজে একটা রিয়েল নাম্বার ছিল। তাহলে 2 ইন্টু এক্স মানে 2 ইন্টু রিয়েল নাম্বার, তার মানে কি রিয়েল নাম্বার। তাহলে কিন্তু বাস্তব সংখ্যা যে, এটা কিন্তু প্রমাণিত হয়ে গেল। এটা যে বাস্তব সংখ্যা হবে এটা কিন্তু প্রমাণিত হয়ে গেল। তাহলে সমষ্টিটা বাস্তব সংখ্যা প্রমাণিত হয়ে গেল। এবার আসলে গুণফল। বলছে সমষ্টি মানে যোগফল, সেটা বাস্তব সংখ্যা হবে, গুণফল সেটাও কিন্তু বাস্তব সংখ্যা হবে। তাহলে অনুবন্ধী বা কনজুগেট, ঠিক আছে, অনুবন্ধী ইংলিশ হচ্ছে কনজুগেট। গুণ করলে কি হবে? বাস্তব হবে। চলো দেখি। জেড মানে কি? এক্স প্লাস আই ওয়াই। জেড বার মানে কি? এক্স মাইনাস আই ওয়াই। গুণ করি, তো গুণ করতে খুবই নর্মাল, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, খুবই সহজ, কিন্তু এগুলো কঠিনভাবে চিন্তা করলেই ঝামেলা। সহজভাবে চিন্তা করো, ইজি। এক্স স্কোয়ার মানে তো এক্স স্কোয়ারই, মাইনাস আই স্কোয়ার ওয়াই স্কোয়ার, বুঝে কিন্তু, আই স্কোয়ার ওয়াই স্কোয়ার। ওকে, তাহলে আই স্কোয়ার মানে কি? -1, আর ওয়াই স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার। তাহলে মাইনাসে মাইনাসে কী হবে? প্লাস। এখন তোমরাই বলো, এটা কি রিয়েল না ইমাজিনারি? দেখো এখানে কিন্তু এক্সও রিয়েল ছিল, ওয়াইও রিয়েল ছিল। আবার বলতেছি, এক্সও রিয়েল ছিল, ওয়াই নিজেও কিন্তু রিয়েল ছিল। এক্স আর ওয়াই দুইটাই কিন্তু রিয়েল ছিল। এখানে এক্স আর ওয়াই দুইটাই বিলংস টু আর ছিল। এক্স নিজেও রিয়েল, ওয়াই নিজেও রিয়েল। তাহলে রিয়েলের স্কোয়ার প্লাস রিয়েলের স্কোয়ার, তাহলে অবশ্যই সে বাস্তব সংখ্যা। তাহলে দুইটা কনজুগেট যদি গুণ করা হয়, তাহলে কিন্তু তাদের গুণফলটা কী হবে? রিয়েল নাম্বার হবে। ঠিক আছে, কী হবে? রিয়েল নাম্বার হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটা একটু মাথায় রেখো, এক্স স্কোয়ার প্লাস কী হবে? ওয়াই স্কোয়ার। এটা খুব ইম্পর্টেন্ট, এটা কাজেও লাগবে, সামনেও দেখবা যে এই জিনিসটা কাজে লাগতেছে, যে এই গুণফলের মানটা হচ্ছে এইটা। এটা একটু মনে রেখো, ঠিক আছে, এটা একটু মনে রেখো। এটা ফর্মুলা হিসেবেও মনে রাখতে পারো, যদিও মনে রাখার দরকার নাই, এটা এমনিই মনে থাকে। তাহলে কী শিখলাম আমরা? শিখলাম হচ্ছে এগুলো ফর্মুলা হিসেবে মনে রাখার কোনো দরকার নেই, মানে ফাইনাল টাচ। তাহলে ফাইনাল টাচ, এসভি টিপস, এসভি সুব্রত ভাইয়া টিপস। ওকে, এসভি টিপস হচ্ছে যে কোনো একটা কমপ্লেক্স নাম্বার ইন্টু ওই কমপ্লেক্স নাম্বারের কনজুগেট, পৃথিবীর যে কোনো একটা কমপ্লেক্স নাম্বার ইন্টু ওই কমপ্লেক্স নাম্বারের কনজুগেট, কমপ্লেক্স নাম্বার কিন্তু বুঝো, ওটার কনজুগেট যদি গুণ করা হয় তাহলে কী হবে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। মানে যদি এটা এক্স প্লাস আইওয়াই হয় তাহলে এটা এক্স মাইনাস আইওয়াই। যদি এটা এ প্লাস আইবি হয়, এটা এ মাইনাস আইবি, সেক্ষেত্রে কিন্তু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হবে। বুঝতেই পারতেছো, এক্স ওয়াই হলে এক্স ওয়াই, এবি হলে এবি,
সিডি হলে সিডি, গরু ছাগল হলে গরু ছাগল। ওকে, তাহলে এটা কিন্তু আমরা একটু মাথায় রাখবো, তাহলে কিন্তু আমাদের অনেক সুবিধা আছে সামনে। ওকে, এই জিনিসটা একটু মাথায় রাখবো। এই যে টিপস আকারে আমি লিখে দিচ্ছি SV টিপস। ওকে, 4 নম্বর প্রপার্টি, অনুবন্ধী নয় এমন দুটি জটিল সংখ্যার যোগফল, বিয়োগফল, গুণফল, ভাগফল সব জটিল সংখ্যা হবে। আমরা দেখেছি একটু আগে, যদি অনুবন্ধী হয়, কনজুগেট হয়, যেমন এই বেটা কনজুগেট, অনুবন্ধী, এই বেটা কনজুগেট, অনুবন্ধী, সেক্ষেত্রে যোগ করলে বাস্তব চলে আসে। যোগ করতেছো জটিল সংখ্যা কিন্তু আসতেছে বাস্তব, গুণ করতেছো জটিল সংখ্যা কিন্তু আসতেছে কি বাস্তব। কিন্তু অনুবন্ধী যদি না হয়, এই যে অনুবন্ধী নয় নয় এমন দুটি জটিল সংখ্যার যোগফল, বিয়োগফল, গুণফল, ভাগফল সবই জটিল সংখ্যা হবে। অনুবন্ধী না হলে সব কিছুই কী হবে, জটিল সংখ্যা হবে। ওকে, কারণ এখানে কাটাকাটি গিয়ে জিরো হওয়ার কোনো সুযোগ নাই। ওকে, চলো দেখি একটু, এটা কিন্তু তোমরা নিজেরাই প্রমাণ করতে পারতে, তারপরে আমি একটু চেষ্টা করছি প্রুফ। কি করতে পারি, ধরি দুইটা জটিল সংখ্যা নিয়ে আমরা কাজ করি। একটা Z1 যেটা হচ্ছে X1 প্লাস IY1, আর একটা হচ্ছে Z2 যেটা হচ্ছে X2 প্লাস IY2। একটা Z1 X1 প্লাস IY1, একটা Z2 X2 প্লাস IY2। দুইটা ভিন্ন ভিন্ন জটিল সংখ্যা নিয়ে কাজ করতেছি যারা অনুবন্ধী নয়। মাইন্ড ইট, অনুবন্ধী নয়, এটা স্টার দিয়ে রাখো, এটা কিন্তু অনুবন্ধী নয়। হ্যাঁ, অনুবন্ধী নয়। ওকে, অনুবন্ধী না এরা। ওকে, আচ্ছা, তো এদেরকে যদি যোগ করো, বিয়োগ করো, গুণ করো, ভাগ করো, যাই করো, কী হবে, ঘুরে ফিরে জটিল সংখ্যাই হবে, জটিল সংখ্যাই হবে। চলো দেখি। আচ্ছা, তাহলে যদি যোগ করি, আগে যোগটা দেখি, যোগটা দেখছি, এগুলো এমনি বুঝতে পারতেছো, এটা একটু ফাস্ট বলবো কারণ এটা এমনি বোঝা যাচ্ছে যোগ করলে যে জটিল সংখ্যা হবে। তাহলে X1 X2 একসাথে রাখি, আই যুক্তগুলিকে একসাথে রাখি। X1 X2 এগুলো রিয়েল পার্ট, এগুলোকে একসাথে রাখি, আর আই যুক্তগুলিকে একসাথে রাখি। কথাটা একই, যোগ করলে আগে পরে তো আমি রাখতেই পারি, তাই না? তাই না, যোগই তো, একটু আগে পরে তো লিখতেই পারি। মনে করো যে আমি লিখতেছি 2 + 3, এটা যা কথা 3 + 2 কি একই কথা, 2 + 3 যা কথা 3 + 2 একই কথা, একটু আগে পরে লিখতেছি, এটা কোনো সমস্যা না। মাঝখান দিয়ে এটা কিন্তু একটা কমপ্লেক্স নাম্বার হয়ে গেল, এটা কিন্তু একটা কমপ্লেক্স নাম্বার হয়ে গেল। এই যে A + IB, A + IB বা X + IY, এটা কিন্তু একটা কমপ্লেক্স নাম্বার হয়ে গেল। ক্লিয়ার? তার মানে এটা হচ্ছে রিয়েল পার্ট, আর আয়ের সাথে যেটা লেগে থাকে সেটা হচ্ছে ইমাজিনারি পার্ট। আমরা 100 বার বলেছি, এটা হচ্ছে রিয়েল পার্ট, আর আয়ের সাথে যেটা লেগে থাকে সেটা হচ্ছে ইমাজিনারি পার্ট। ওকে, তাহলে আমরা দেখলাম অনুবন্ধী ছাড়া দুটোকে যোগ করলে কি আসে, জটিল সংখ্যাই আসে। আচ্ছা, যদি বিয়োগ করি তাহলে এটা নিজেরা করবা, বিয়োগ করাটা নিজেরা করবা, ঠিক আছে? বোঝা যাচ্ছে কী হবে, এটা ডু ইট, নিজেরা করবা। ওকে, জটিল সংখ্যাই হবে, বোঝাই যাচ্ছে। ওকে, গুণটা কী হবে, গুণটা কী হবে, গুণ পারা যাবে, গুণটা দেখি তো গুণটা করতে পারি কিনা। Z1 × Z2 গুণ, আরে কী যায় আসে, নর্মাল গুণই তো, এই তো নর্মাল গুণ। A + B × C + D, এই তো A + B × C + D, গুণ করতেছি, গুণ। তাহলে চলো গুণ করি, তো গুণ করলে কী হবে, X1 X2 নর্মাল গুণ, X2 Y1 I, X1 Y2 I, I² Y1 Y2, নর্মাল গুণ, একদম নর্মাল গুণ, একদম ক্লাস 4 5 6 যে গুণ, 3 তো গুণ শিখছো, সেই গুণই। ওকে, আচ্ছা, তাহলে কী হলো, X1 X2। ওকে, ওদিকে দেখো তো I² মানে কি, I² মানে কি -1। ওকে, তার মানে কি -Y1 Y2, -Y1 Y2। তাহলে এই বেটাকে, এই যে এই বেটাকে আর এই বেটাকে, হ্যাঁ, রিয়েল যে অংশগুলিকে একসাথে রাখলাম, কারণ I² মানে -1, ওটা রিয়েল হয়ে গেছে। আর আর এই দুইটার মধ্যে আই কমন যাবে না,
কী কমন যাবে? আই কমন যাবে। আই কমন নিলে কী হবে? x2 y1 প্লাস x1 y2, x1 y2। আশা করি তোমরা গুণটা বুঝতে পেরেছ, গুণ না বোঝার কিছু নেই। আবারও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই যে দেখো, এইটা প্লাস আই ইন্টু এইটা প্লাস আই ইন্টু এইটা, তার মানে কি এ প্লাস আই বি, এ প্লাস আই বি, এ প্লাস আই বি বা এক্স প্লাস আই ওয়াই। তাহলে এটা একটা জটিল সংখ্যা। তাহলে অনুবন্ধী ছাড়া দুইটা জটিল সংখ্যাকে গুণ করলে অ্যান্সার কী হবে? জটিল সংখ্যাই হবে। অ্যান্সার কী হবে? জটিল সংখ্যাই হবে। ক্লিয়ার? মাথায় ঢুকছে? অ্যান্সার কী হবে? জটিল সংখ্যাই হবে। যোগ করলে জটিল সংখ্যা, বিয়োগ করলে করে দেখবা জটিল সংখ্যাই আসবে, গুণ করলে জটিল সংখ্যা। এবার হচ্ছে ভাগ করলে কী হবে? ভাগটা একটু ইম্পর্ট্যান্ট, খুবই ইম্পর্ট্যান্ট ভাগটা। তাহলে আমরা ভাগটা দেখতেছি এখন। ক্লিয়ার পোলাপান? লক্ষ্য উদ্দেশ্যে ক্লিয়ার? মানে শুধু পড়লে হবে না, শুধু ক্লাস করলে হবে না, কী করতেছি আসলে? আমরা দুইটা জটিল সংখ্যাকে ভাগ করতেছি। একটু আগে কী করছি? অনুবন্ধী না এরকম দুইটা জটিল সংখ্যাকে যোগ করছি, দুটোকে বিয়োগ করছি, গুণ করছি, এবার ভাগ করতেছি। লক্ষ্য উদ্দেশ্য বুঝতে হবে, কী করতেছি না করতেছি, করতেই আসি, লাভ নাই। কিন্তু বুঝতে হবে টার্গেটটা কী, যে দুইটা জটিল সংখ্যাকে ভাগ করতেছি, এটা হচ্ছে টার্গেট, এবং ওই দুইটা অনুবন্ধী না। ওকে, চলো তাহলে z1 বাই z2 ভাগ। তাহলে z1 কী ছিল? x1 প্লাস আই ওয়াই ওয়ান, আর z2 কী ছিল? x2 প্লাস আই ওয়াই টু। ভাগ করতেছি। এখন ভাগ করার সময় খুবই ইম্পর্ট্যান্ট একটা টেকনিক হচ্ছে, হর মানে নিচেরটা ডেনোমিনেটর, হ্যাঁ, আর লব মানে উপরেরটা নিউমারেটর। ওকে, তো হরের অনুবন্ধী দিয়ে উপরে নিচে গুণ করব, দ্যাট ইজ হরের যে কনজুগেটটা আছে সেটা দিয়ে আমরা উপরে নিচে মাল্টিপ্লাই করব। তো ব্যাপারটা কি বুঝি নেই কিছু, চলো বুঝি। তাহলে হরে কি আছে? হরে হচ্ছে এইটা আছে। তো এইটার কনজুগেটটা কী হবে? কনজুগেট কেমনে লেখে? আয়ের আগের সাইনটা চেঞ্জ হয়ে যাবে। আয়ের আগে কী আছে? প্লাস, তাহলে আয়ের আগে কী হয়ে যাবে? মাইনাস। কনজুগেট কেমনে লেখে? আয়ের আগের সাইনটা কী করতে হবে? চেঞ্জ হয়ে যাবে, আর কিছু না। তাহলে এটা দিয়ে উপরেও গুণ করতে হবে, নিচেও গুণ করতে হবে। ঠিক আছে, ভালো করে খেয়াল করো কী করলাম। এটাই আছে, এটাই আছে। দেখো, উপরেরটা উপরেই আছে, নিচেরটা নিচেই আছে। ঠিক আছে, নতুন কি আসলো? নতুন হচ্ছে এই পার্টটা আসছে। সেটা কি? হরের অনুবন্ধী দিয়ে নিচে গুণ করলে উপরেও কী করতে হবে? গুণ করতে হবে। কারণ কোন একটা জিনিসকে একই জিনিস দিয়ে আসলে উপরে নিচে গুণ করতে হয়, নাহলে মান চেঞ্জ হয়ে যায়। ওকে, তাহলে একই জিনিস দিয়ে উপরে নিচে গুণ করছি। এখন গুণ করার পরে আউটপুটটা কী হইল? কিছুই না। নিচে কী হলো? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ স্কোয়ার প্লাস মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর উপরে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি? না, উপরে কিন্তু ভিন্ন ভিন্ন, এটা x1, এটা কিন্তু x2, বুঝো কিন্তু, হ্যাঁ। সো উপরে নর্মাল গুণ হবে। তাহলে কী হবে? x1 x2 নর্মাল গুণ, নিচেও নর্মাল গুণই হয়েছে, গুণ করে এটাই আসছে ওই একই। আর এটা হলে কী হবে? আই x2 y1 গুণ করতেছি জাস্ট, মাইনাস আই x1 y2। এসব গুণ টুন তোমরা করতে পারবা, মাইনাসে প্লাসে, মাইনাস আই স্কোয়ার y1 y2। নর্মাল গুণ, জাস্ট নর্মাল গুণ করতেছি। ওকে, এইবার দেখো উপরে কি আসলো? এখানে কিন্তু আই স্কোয়ার আছে, আই স্কোয়ার মানে কিন্তু -1, আবার সামনে একটা মাইনাস আছে। আই স্কোয়ার মানে -1, সামনে একটা মাইনাস আছে, মাইনাসে মাইনাসে প্লাস। ঠিক আছে, তাহলে এখান থেকে আসবে প্লাস y1 y2, আর এটা x1 x2। তাহলে এখানে কিন্তু কোনো আইযুক্ত অংশ নাই, এই দুটাকে আমরা একসাথে রাখতেছি। ক্লিয়ার? ওকে, আর এই ভদ্রলোক আর এই ভদ্রলোকের সাথে কি আছে? আই আছে। এটা প্লাস, এটা কি মাইনাস, যাই হোক আই আছে। তাহলে এখানে আই যদি কমন যায় তাহলে কি আসবে? x2 y1 মাইনাস x1 y2। ওকে, আর নিচে কী হবে? x2 স্কোয়ার প্লাস মাইনাস x2 স্কোয়ার মাইনাস, বুঝো কিন্তু। ওকে, তাহলে মাইনাস দিলাম। ওকে, এবার দেখো
আই ওয়াই টু হোল স্কোয়ার কিন্তু, তার মানে কি আইয়েরও স্কোয়ার হবে, ওয়াই টুরও স্কোয়ার হবে, কিন্তু আই স্কোয়ার মানে কি -1, আই স্কোয়ার মানে কি -1, ওই -1 এই মাইনাসে কী হবে প্লাস, কারণ সামনে একটা মাইনাস আছে, আই স্কোয়ার আবার -1, তো মাইনাসে মাইনাসে প্লাস, আর এখানে ওয়াই টু স্কোয়ার, এখানে ওয়াই টু স্কোয়ার। ক্লিয়ার সবাই? ওকে, ক্লিয়ার? এবার ছোটোবেলায় একটা জিনিস পড়ছো যে এ প্লাস বি বাই সি, এ প্লাস বি বাই সি, এরকম টাইপের যদি কোনো একটা ফ্র্যাকশন থাকে বা একটা ভগ্নাংশ থাকে, তাহলে আমরা কী করতে পারি, এটাকে আসলে বন্টন করতে পারি বা ডিস্ট্রিবিউট করতে পারি। কী করতে পারি, যে এ বাই সি প্লাস বি বাই সি, তাহলে লিখতে পারি এ বাই সি প্লাস কি বি বাই সি, যে এ বাই সি প্লাস বি বাই সি, মাঝখানে প্লাস থাকলে প্লাস, মাঝখানে মাইনাস থাকলে মাইনাস, এই তো। তাহলে এখানে তো তাই আছে, তাই না? এই যে দেখো, এই যে এইটা প্লাস এইটা বাই এইটা, এইটা প্লাস এই পুরোটা বাই এটা, তাহলে এ প্লাস বি বাই সি বলাই যায়, তাহলে এ বাই সি প্লাস বি বাই সি বলাই যায়। তাহলে এই লাইনটাকে আমরা, এর পরের লাইনটা আমরা কি লিখতে পারি বলাবান, কি লিখতে পারি বলো? এর পরের লাইনটা আমরা লিখতে পারি, এটা হচ্ছে বেসিক, যদিও তোমরা এটা জানো, তারপরও যদি এমন কেউ হয় যে যে কোনো জিনিস আর কি বুঝতে একটু হয়তো সময় লাগে, কারণ হয়তো ছোটোবেলার বেসিকটা অত অনেকভাবে ক্লিয়ার না, ধূপধাপ যদি একটা লাইন থেকে আরেকটা লাইন চলে আসে তাহলে তার হচ্ছে একটু প্যারা হয়, তো তার জন্য এটা একটু বলে দিলাম। ওকে, তাহলে কী হবে, এটা বাই এটা প্লাস এটা বাই এটা, তাহলে কী হলো আসলে x1 x2 প্লাস y1 y2 বাই হচ্ছে এই যে y2 স্কোয়ার প্লাস x2 স্কোয়ার প্লাস আই, এই যে আই তো আসেই, এটা বাই এটা, এটা কি, এটা হচ্ছে x2 y1 মাইনাস x1 y2 বাই কি x2 স্কোয়ার প্লাস y2 স্কোয়ার। তোমরা কি কিছু টের পাচ্ছ? তোমরা কি কিছু টের পাচ্ছ কি হচ্ছে আসলে? কিছু টের পাচ্ছ? এখানেও কিন্তু এ প্লাস আইবি এসেছে, এই যে দেখো, এই যে পুরোটা এটা হচ্ছে এ, এ প্লাস আই, এই পুরোটা কি বি, এই দেখো এ প্লাস আই বি, এই পুরোটা এ প্লাস আই বি, তার মানে কি জটিল সংখ্যা, তার মানে কি জটিল সংখ্যা, অথবা এক্স প্লাস আই ওয়াই, অথবা সি প্লাস আই ডি, বা গরু প্লাস আই ছাগল, মানে কি কমপ্লেক্স নাম্বার। তার মানে কি দুইটা কমপ্লেক্স নাম্বারকে যদি আমরা ভাগ করি এবং সেই দুইটা কমপ্লেক্স নাম্বার যদি অনুবন্ধী না হয় তাহলে এই ভাগফলটা আজীবনই নতুন একটা কমপ্লেক্স নাম্বারেরই জন্ম দিবে, নতুন একটা কমপ্লেক্স নাম্বারেরই জন্ম দিবে। তো এইটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট, এটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট, আমি বারবার বলতেছি এই ভাগেরটা অসম্ভব ইম্পর্ট্যান্ট, এটা ঠিক আছে, এই ফলাফল সহ এই পুরোটা অসম্ভব ইম্পর্ট্যান্ট। কারণ পরীক্ষা এরকম আসবে যে এরকম দুটা কমপ্লেক্স নাম্বার ভাগ করে দিবে, বলবে এটাকে এ প্লাস আইবি আকারে প্রকাশ করো, বা এটাকে জটিল সংখ্যার ফর্মে প্রকাশ করো, তো তখনও তোমার এই কাজটাই করতে হবে, এখানে যা করেছো তাই করতে হবে। সেটা কি, হরের অনুবন্ধী দিয়ে উপরে নিচে গুণ করছো, শেষ। হরের অনুবন্ধী দিয়ে উপরে নিচে গুণ করেছো, কত ছিল হরে, কত ছিল প্লাস ছিল, তাহলে তার অনুবন্ধী কী হবে মাইনাস, ওটা দিয়ে নিচেও গুণ করেছো উপরেও গুণ করেছো, এটাই হচ্ছে আমাদের সেই জনপ্রিয় টেকনিকটা, যে হরের অনুবন্ধী দিয়ে বা নিচেরটার অনুবন্ধী দিয়ে বা কনজুগেট দিয়ে উপরে নিচে গুণ করে দিলেই, একটু যোগ বিয়োগ করলেই তোমার এ প্লাস আইবি ফর্মেট চলে আসবে বা কমপ্লেক্স নাম্বারের ফর্মেট চলে আসবে, এটা মারাত্মক ইম্পর্ট্যান্ট। ওকে ওকে, কারণ এটা কিন্তু আমাদের টপিকের মধ্যেও আছে, সামনে দেখো এটা টপিকের মধ্যে আছে, এই দেখো এটা আমাদের টপিকের মধ্যেও আছে, এ প্লাস আইবি আকারে প্রকাশ করা, দেখবা বই খুললেও তোমরা এটা পাবা, এবং এটা পরীক্ষায় প্রায়ই আসে, ইভেন এটা বুয়েটেও একবার আসছিল। এই যে টপিক 15, এক্সপ্রেস ইন এ প্লাস আইবি ফর্ম, এ প্লাস আইবি আকারে প্রকাশ করো, এটাই কিন্তু এটা, এই যে এই দেখো সকল বোর্ড 18, এই যে দেখো এই যে ঠিক আছে, এগুলো কিন্তু অঙ্ক আছে, ক্লিয়ার? সো আমরা কিন্তু এগুলো আমরা সামনেও দেখবো, সো এখন থেকে যদি বেসিকটা ক্লিয়ার থাকে তাহলে সামনে এগুলো আমাদের জন্য একেবারে পানি ভাত হয়ে যাবে। তাহলে আমরা কয়টা প্রপার্টি শিখলাম লাপান, কয়টা শিখছি বলো? 4টা শিখছি। কয়টা শিখছি? 4টা শিখছি। ওকে, 4টা কী কী? যে কোনো একটা কমপ্লেক্স নাম্বার 0 হলে এক্সও 0 ওয়াইও 0,
কোন একটা কমপ্লেক্স নাম্বার 0 হলে x ও 0 y ও 0, একটা শিখছি। 2 নাম্বারটা, দুইটা কমপ্লেক্স নাম্বার যদি সমান হয় তাহলে রিয়েল পার্টের সমান, ইমাজিনারি পার্টের সমান। ওকে, দুইটা অনুবন্ধী জটিল সংখ্যার সমষ্টি এবং গুণফল হচ্ছে বাস্তব। এই যে যোগ করে দেখছি রিয়েল আসে, গুণ করেও দেখছি রিয়েল আসে, এবং গুণের ফলাফলটা আমি বলছি একটু মনে রাখতে হবে, এবং সেটা কিন্তু আলাদা করে এসভি টিপস দিয়ে আমি বলে দিছি যে সুব্রত ভাইয়া টিপস। তারপরে অনুবন্ধী যদি না হয়, এরকম ক্ষেত্রে যোগ করো, বিয়োগ করো, গুণ করো, আর তুমি ভাগ করো, যাই করো, তোমার ফলাফল কী হবে? কমপ্লেক্স নাম্বারস। তাহলে গেল। এবার আসো 5 নাম্বার। কী বলছে? প্রত্যেক অশূন্য জটিল সংখ্যার গৌণিক বিপরীতক একটি জটিল সংখ্যা। আমরা কিন্তু অনেক সময় এই প্রপার্টিগুলি পড়তে চাই না, মনে করি এগুলো হচ্ছে পেইনফুল, এগুলো লাগবে না, কিন্তু এগুলো থেকে এমসিকিউ আসে, ইভেন সিকিউ আসে। এগুলো থেকে এমসিকিউ আসে এবং সিকিউ আসে। ঠিক তখনই আমরা বলি যে প্রশ্ন কঠিন হয়েছে। কোত্থেকে প্রশ্ন করছে, এই বোর্ডের প্রশ্ন কঠিন করছে, এই মানি না, এই আন্দোলন, এগুলো শুরু করি, এগুলো আমরা শুরু করি। কিন্তু করা যাবে না, কারণ হচ্ছে এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এগুলো বইই আছে, এমন না যে এগুলো আকাশ থেকে আসছে, কোনো কিছুই আকাশ থেকে আসেনি, এগুলো সব বইই আছে। হয় কিতাবুদ্দিন স্যারের বই আছে, নাহলে হচ্ছে রূপন্তী প্রকাশনীর বই আছে, নাহলে এসএম স্যারের বই আছে, নাহলে কোনো না কোনো অক্ষরপত্র প্রকাশনীর বই আছে, মানে কোনো না কোনো বা যে আরও অনেকগুলি বই আছে না, তো যে কোনো একটা বইয়ে আছে, বা সবগুলি বই আছে কম বেশি, হয়তো একটা প্রপার্টি কম আছে বা একটা প্রপার্টি বেশি আছে, ঘুরে ফিরে সবগুলি কিন্তু বই আছে। তো তুমি যদি এগুলো না জেনে যাও, তারপরে যদি এখান থেকে এমসিকিউ সিকিউ, হ্যাঁ, ওই যে 2 নম্বরের যে প্রশ্ন এতে বা কতে আসে সেটা হতে পারে, বিতে বা খতে যেটা আসে 4 নম্বর সেখানেও চলে আসতে পারে, বা সিতে বা গতে যেটা আসে সেটাও চলে আসতে পারে, ইভেন এটা অ্যাডমিশনও আসতে পারে। ঠিক আছে? ওকে, অ্যাডমিশনও তো আসে, আমি বারবার বলতেছি অ্যাডমিশন কিন্তু আসে, যে ভাগেরটা অ্যাডমিশনও আসছে, ইভেন খোদ বুয়েট অ্যাডমিশনই আসছে। ক্লিয়ার? খোদ বুয়েট অ্যাডমিশনই আসছে। তাহলে দেখো, তার মানে এটার গুরুত্ব আছে, মানে এটা এরকম না যে এগুলো কি একটা লেখে আর এটা প্রমাণ করে। নো নো, অগুরুত্বপূর্ণ হলে সেগুলো আমরা সময় নিয়ে করাতাম না। ঠিক আছে? ওকে, কারণ একটা ক্লাস নিতে কিন্তু অনেক কষ্ট হয়, যদি অগুরুত্বপূর্ণই হইতো তাহলে আমরা এই কষ্টটা করতাম না। ওকে, আচ্ছা, বা করলেও আর কি ওই ভিডিওতে বলেই দিতাম যে আজকের ভিডিওতে যে কষ্টগুলি করেছি সেটা আসলে আনপ্রোডাক্টিভ। তোমরা দেখলে দেখো, না দেখলে নাই, কিন্তু আমি কি বলতেছি, তোমরা অবশ্যই এই ভিডিওটা দেখো, তার মানে এটা প্রোডাক্টিভ। ওকে, আচ্ছা, প্রত্যেক অশূন্য জটিল সংখ্যার গৌণিক বিপরীতক একটি জটিল সংখ্যা। ভাই কিছুই তো বুঝলাম না। আচ্ছা, তাহলে প্রথম কথা কি, ধরে ধরে বুঝি, তাহলে দেখবা সবই বুঝতেছ। প্রথম কথা হচ্ছে প্রুফ। প্রত্যেক অশূন্য জটিল সংখ্যার, তার মানে কি একটা জটিল সংখ্যা জেড হলে সেটা হচ্ছে অশূন্য, শূন্য না, অশূন্য, নট ইকুয়ালস টু 0। তাহলে প্রত্যেক অশূন্য জটিল সংখ্যার, তাহলে জেড একটা জটিল সংখ্যা হলে তাহলে সেটা কি শূন্য নাকি শূন্য না? অশূন্য মানে কি শূন্য না, এই যে নট ইকুয়ালস টু 0, শূন্য না। যদি তাই হয়, যদি অশূন্য হয়ে থাকে, তাহলে তার গৌণিক বিপরীতক কী হবে? একটি জটিল সংখ্যা হবে। গৌণিক বিপরীতক মানে কিছুই না, মাল্টিপ্লিকেটিভ ইনভার্স, উল্টা। ঠিক আছে? গুণাত্মক বিপরীত। গৌণিক বিপরীতক মানে কি? গুণাত্মক বিপরীত, বা ইংলিশে বলে মাল্টিপ্লিকেটিভ ইনভার্স, দ্যাট ইজ 2। এটার মাল্টিপ্লিকেটিভ ইনভার্স কি বা গুণাত্মক বিপরীত কি? হাফ। এটাই গৌণিক বিপরীতক। এক্স, এটার গৌণিক বিপরীতক কি? 1/x। ঠিক আছে? x/y, এটার গৌণিক বিপরীতক কি? 1/x/y, অথবা কি y/x। উল্টা রাশি। ঠিক আছে? তাহলে গৌণিক বিপরীতক যা কথা, গুণাত্মক বিপরীত একই কথা, মাল্টিপ্লিকেটিভ ইনভার্স একই কথা। আমি কিন্তু প্রত্যেকটা টার্মের বাংলাও বলি, ইংলিশও বলি, কারণ ইংলিশ ভার্সনে কেউ যদি ক্লাস দেখো, যাতে করে সে বুঝতে পারো। ঠিক আছে? ওকে, ইভেন ইংলিশ মিডিয়ামের কেউ যদি কমপ্লেক্স নাম্বারস যদি তার লাগে, যাতে সেও বুঝতে পারে, মানে একটা কমন গ্রাউন্ড থেকে তৈরি করা, যাতে করে সেটা বাংলা ভার্সন, ইংলিশ ভার্সন, ইংলিশ মিডিয়াম, যদি এরকম কেউ হয় যে ব্যাংক জবের প্রিপারেশন নিচ্ছেন, তাদের জন্য হয়তো কাজে লাগতে পারে। যদিও কমপ্লেক্স নাম্বারস ব্যাংক জবে লাগে না বা বিসিএস জবে লাগে না, হ্যাঁ, সো তাদের জন্য এটা খুব একটা গুরুত্ব বহন করে না, যেহেতু লাগে না। কারণ আমাদের বৈশিষ্ট্য হচ্ছে এরকম, আমরা যেটা প্রয়োজন সেটাই পড়ি না, আর যেটা হচ্ছে আসে না বা লাগে না, যেটা প্রয়োজন না সেটা তো পড়ার প্রশ্নই আসে না, এটা তো আমাদের মাইন্ডসেটের বাইরে চলে যায়। ঠিক আছে? এনিওয়ে, সো আশা করি আমরা বুঝতে পেরেছি। এবার আসো, তাহলে জেড হচ্ছে শূন্য না, কমপ্লেক্স নাম্বারটা শূন্য না, অশূন্য। তাহলে তার গৌণিক বিপরীতক মানে কি? উল্টা। জেডের উল্টা কি? 1/z। তো এটাও নাকি জটিল সংখ্যা হবে।
এটাই প্রমাণ করতে হবে যে 1/0 একটা জটিল সংখ্যা হবে। তাহলে 1/zকে জটিল সংখ্যা প্রমাণ করতে হবে। ওকে, আচ্ছা 1/zকে জটিল সংখ্যা প্রমাণ করতে হবে। এক কাজ করি, 1/, মানে কি একটা ভাগের ব্যাপার আছে। 1/, মানে কিন্তু একটা ভাগ। তো ভাগ হলে আমরা কি করি, নিচেরটার অনুবন্ধী দিয়ে উপরে নিচে গুণ করি না? নিচেরটার অনুবন্ধী দিয়ে উপরে নিচে গুণ করি না আমরা? তাহলে জেডের অনুবন্ধী কি? জেড বার। তাহলে জেড বার দিয়ে নিচেও গুণ করলাম, উপরেও গুণ করলাম। মাথায় ঢুকছে? জেডের অনুবন্ধী হচ্ছে জেড বার, সেদিকে নিচেও গুণ করলাম, উপরেও গুণ করলাম। এরপরে উপরে তো জেড বারই থাকলো, আর নিচে কি? জেড ইন্টু জেড বার। জেড ইন্টু জেড বার মানে কি? জেড ইন্টু জেড বার মানে কিন্তু আসলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। যদি ধরলাম জেড হচ্ছে এক্স প্লাস আই বাই, ধরলাম জিরো হচ্ছে, এটা ধরে নিলাম, ধরলাম জেড হচ্ছে এক্স প্লাস আই বাই, তাহলে জেড ইন্টু জেড বার কী হবে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আজকেই পড়াইছি, এই যে দুইটা অনুবন্ধী যদি গুণ করা হয় তার ফলাফলটা গুরুত্বপূর্ণ বলছিলাম। দুইটা অনুবন্ধী গুণ করা হলে তার ফলাফলটা গুরুত্বপূর্ণ, এবং সেটা কিন্তু এই যে দেখো, এই যে এসভি টিপস, সুব্রত ভাইয়া টিপস, এই দেখছো, গুণ করলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, যদি কমপ্লেক্সটা এক্স প্লাস আই ওয়াই হয়। আর যদি এ প্লাস আই বি হয় তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা তো বুঝতেই পারতেছো। তাহলে পরে কি বোঝা গেল কি বলেছি? বুঝছাও? ওকে, এরপরে আমরা এই পর্যন্ত কিন্তু আমরা পেয়ে গেছি। তাহলে জেড বার মানে কি? জেড বার মানে তো তাহলে এক্স মাইনাস আই বাই, কারণ জেডকে আমরা ধরেছি এক্স প্লাস আই বাই। তাহলে জেড বার মানে কি? এক্স মাইনাস আই বাই, তাই তো? জেড যদি এক্স প্লাস আই ওয়াই হয় তাহলে জেড বার কী হবে? এক্স মাইনাস আই ওয়াই। বার মানে কনজুগেট, অনুবন্ধী। ওকে, তাহলে গেল এটা। ক্লিয়ার? ওকে, একদম চাপ করে চলে যাচ্ছে জিনিসটা। এখন আসো, একটু আগেই পড়াইছি যে গরু প্লাস ছাগল বাই ভেড়া, গরু প্লাস ছাগল বাই ভেড়া স্প্লিট করে দেওয়া যাবে না? ডিস্ট্রিবিউট করে দেওয়া যাবে না? গরু বাই ভেড়া প্লাস ছাগল বাই ভেড়া। ওকে, তাহলে এটা বলতে পারি যে বন্টন বিধি। একটু আগে পড়াইছি, দেখছো? ক্লাসগুলি তুমি যদি সিরিয়াসলি দেখো, একটার সাথে আরেকটা ওয়েল লিঙ্কড। তুমি যদি হঠাৎ করে এসে একটা ক্লাস করো, করে যদি বলো, জাজমেন্টে চলে যাও যে এই জিনিসটা বুঝতে পারি নাই, সেটার দায়ভার কিন্তু কর্তৃপক্ষ নেবে না, কারণ আগের ক্লাসে সেগুলো পড়ানো হয়েছে। ইভেন আগের ক্লাসে না, একটু আগেই পড়াইছি। তার মানে একটু আগের পার্টটা না করে তুমি যদি হঠাৎ করে এখানে ঢুকো, মানে এরকম তুমি টেনে সামনে এখানে আসলাম, এসে বললা এই কই থেকে আইলো, কিছুই বুঝলাম না। নো নো, আমরা বলেছি জেড যদি এক্স প্লাস আই ওয়াই হয় তাহলে জেড বার হবে এক্স মাইনাস আই ওয়াই, বলেছি আমরা। এবং এই দুই ভদ্রলোক গুণ করলে যেটা হবে এটাও বলেছি, একদম এসভি টিপস বলে বলেছি। সো কেউ না বলতে পারবো না। ওকে, আচ্ছা, কারণ দীর্ঘ 15 বছর ধরে পড়াচ্ছি, নিজে পড়েছি হচ্ছে আরও অনেক দিন। তো তার মানে বুঝতেই পারতেছো যে মোটামুটি ভালো একটা এক্সপিরিয়েন্স আছে। সো কোনটা কখন পড়াতে হবে এবং কোনটা কীভাবে পড়াতে হবে, গুরুত্ব দিয়ে নাকি একটু কম বললেও হবে, সেটা কিন্তু আমরা মোটামুটি ভালোই জানি। ওকে, তাহলে দেখো কি আসলো, সামথিং মাইনাস আই ইন্টু সামথিং, মানে এ প্লাস আই বি বা এ মাইনাস আই বি, যাই বলো আর কি। জটিল সংখ্যা তো আমরা বলছি সেটা জটিল সংখ্যা হবে, সেটা প্লাসই হোক মাইনাসই হোক, ঠিক আছে? আর এখানে প্লাস দিয়ে এখানে মাইনাসও দিতে পারতাম, কথায় কি? তাহলে এ প্লাস আই বি। ওকে, তার মানে এটা কিন্তু একটা জটিল সংখ্যা, দ্যাট ইজ ইম্পর্ট্যান্ট। তার মানে যদি জেড অশূন্য হয়ে থাকে, জেড যদি অশূন্য হয় তাহলে সেটার উল্টা রাশিটাও কমপ্লেক্স হবে। জেড যদি একটা কমপ্লেক্স হয় এবং অশূন্য হয়, জেড যদি একটা কমপ্লেক্স হয়, এই যে কমপ্লেক্স, এবং যদি অশূন্য হয়, শূন্য না হয়, তাহলে তার উল্টাটাও কমপ্লেক্সই হবে। ক্লিয়ার? উল্টাটাও কী হবে? কমপ্লেক্সই হবে। আচ্ছা, অ্যান্ড দ্য লাস্ট ওয়ান, 6 নাম্বার কী বলেছে? 6 নাম্বার বলেছে জেড জটিল সংখ্যা এবং এন যে কোনো ধনাত্মক বা ঋণাত্মক পূর্ণ সংখ্যা হলে জেড এন কী হবে? জটিল সংখ্যা হবে। ধরলাম জেড একটা জটিল সংখ্যা আর এন যে কোনো ধনাত্মক বা ঋণাত্মক পূর্ণ সংখ্যা, মানে এন যে কোনো একটা পূর্ণ সংখ্যা, তাহলে জেডের পাওয়ার যদি এন তোলা হয় সেটাও জটিল সংখ্যা হবে। খুব সহজ করে বলি, সহজ করে বলে কী বলতেছে জানো? জেড মনে করো ভাই এক্স প্লাস আই ওয়াই, এটা একটা জটিল সংখ্যা। তো এই জেডের পাওয়ার যদি এন তোলা হয়, এন, এই যে এন, এন কি? যে কোনো একটা পূর্ণ সংখ্যা, সেটা ধনাত্মক বা ঋণাত্মক, সে এটা হচ্ছে 5। জেডের পাওয়ার 5 তুললে এখানে কি আসবে? এক্স প্লাস আই ওয়াই, তার পাওয়ার কি আসবে? 5 আসবে। আমরা দাবি করতেছি এটাও একটা কমপ্লেক্স হবে, এটাও একটা কী হবে? কমপ্লেক্স হবে। এটাই প্রমাণ করতে হবে। তাহলে জেড যদি একটা জটিল সংখ্যা হয়, জেডের পাওয়ার যদি পূর্ণ সংখ্যা তোলা হয়, হোক সেটা ধনাত্মক বা ঋণাত্মক, তাহলে সেই ফলাফলটাও কী হবে? কমপ্লেক্স হবে। ক্লিয়ার?
এটি আমরা প্রমাণ করতে চাই। তো এটা আসলে খুব বেশি মানে কঠিন না, এটা তোমরা নিজেরাই প্রমাণ করতে পারবে। আমি ছোটো করে একটু বলে দিচ্ছি, তাহলেই তুমি বুঝতে পারবে আসলে প্রুফ। এটা একটু ফাস্ট বলবো। ধরলাম জেড হচ্ছে এক্স প্লাস আই বাই, আর জেডের পর এন তুলতে বলছে, এন হিসেবে আমরা নিলাম হচ্ছে 2, তাহলে জেড স্কোয়ার, তার মানে কি এক্স প্লাস আই বাই হোল স্কোয়ার। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার একটু ফাস্ট বলতেছি, তাহলে এ স্কোয়ার প্লাস 2i এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে কত হলো এক্স স্কোয়ার, আই স্কোয়ার কী হবে -1 ওয়াই স্কোয়ার, তাহলে কি মাইনাস ওয়াই স্কোয়ার। ক্লিয়ার? না বোঝার কিছুই নেই, আই স্কোয়ার মানে -1 আর ওয়াই স্কোয়ার, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, আর এখানে আই আছে, আইটা সামনে রাখলাম 2xy। তাহলে তোমরা বুঝতেই পারতেছো যে এটা অবশ্যই একটা কমপ্লেক্স নাম্বার, এ প্লাস আই বি, এ প্লাস আই বি, এটা একটা কমপ্লেক্স নাম্বার। এটাই বলতেছিলাম যে জেড যদি কোনো একটা কমপ্লেক্স নাম্বার হয়, জেডের পাওয়ার যদি পূর্ণ সংখ্যা হয়, সেটা হোক পজিটিভ বা নেগেটিভ, তাহলে সেটার আউটকামটা, আউটপুটটা দ্যাট শুড অলসো বি এ কমপ্লেক্স নাম্বার, সেটা একটা কমপ্লেক্স নাম্বার হবে। ঠিক আছে? ওকে, তাহলে এটা এমসিকিউতে যদি আসে যে জেড একটি কমপ্লেক্স নাম্বার, তার পাওয়ার 100 তোলা হলো, সেটা কী হবে? কমপ্লেক্স, রিয়েল, ইমাজিনারি? তাহলে বলতেই পারতেছে কী হবে? কমপ্লেক্স হবে। ক্লিয়ার সবাই? পারা যাবে? বুঝছো? তাহলে একইভাবে স্কোয়ারের জন্য বলেছি, কিউবের জন্য তুমি প্রমাণ করতে পারবে, পাওয়ার 4, 5-এর জন্য তুমি প্রমাণ করতে পারবে। তাহলে কিউবের জন্য তোমরা বাসায় বসে বসে প্রমাণ করবে। তাহলে জেড কিউবের জন্য কি আসবে? এক্স প্লাস আই ওয়াই হোল কিউব, সেটার জন্য কি আসবে সেটা তোমরা প্রমাণ করে দেখবে যে লাস্টে এখানে যেটা আসবে সেটা অবশ্যই কি আসবে? কমপ্লেক্সই আসবে। ইভেন যদি পাওয়ার নেগেটিভ হয়, একই কথা প্রযোজ্য। সে আমরা তো পজিটিভ করলাম, ধনাত্মক করলাম, ঋণাত্মকও তো হইতে পারে। তাহলে ঋণাত্মক মানে কি? ঋণাত্মক মানে কি? আমরা বলতে পারি যে জেডের পাওয়ার 2 না হয়ে -2 ঋণাত্মক, তাই তো? তার মানে কি এক্স প্লাস আই ওয়াই তার পাওয়ার কি? -2। মাইনাস মানে কি 1/, এটা না 1/, এটা না 1/, এটা তো। সো এটাও তুমি যদি করো আসলে স্টিল তুমি পাবা এটা একটা কি নাম্বার? বলো কি নাম্বার পাবা? এটা একটা কমপ্লেক্স নাম্বারই তুমি পাবা। অনুবন্ধী দিয়ে গুণটুন করো, তাহলে তুমি দেখবা কমপ্লেক্স নাম্বারই পাচ্ছ। এই যে ভাগ আছে না, তাহলে নিচেরটার অনুবন্ধী দিয়ে গুণ করতে হবে। আগে নিচেরটাকে এরকম ভেঙে নিবা, এটা বানাবা, এটার অনুবন্ধী দিয়ে ওকে নিচে গুণ করবা, দেখবা যে এটাও কি আসবে? কমপ্লেক্সই আসবে। ক্লিয়ার? ওকে, তাহলে এই জিনিসটাকে আমরা একটু তাড়াতাড়ি করে দিলাম। তাহলে জেড যদি কমপ্লেক্স নাম্বার হয়, তার পাওয়ার যদি পূর্ণ সংখ্যা হয়, ধনাত্মক বা ঋণাত্মক যাই হোক, তাহলে সেটার আউটপুটে কী হবে? কমপ্লেক্স হবে। আউটপুটে কী হবে? কমপ্লেক্স হবে। যেমন যে এটা কমপ্লেক্স, এটা হচ্ছে কমপ্লেক্স, এটা কমপ্লেক্স আসবে, এটা কমপ্লেক্স আসবে। ক্লিয়ার? ওকে, অ্যান্ড দ্য লাস্ট ওয়ান, 7 নাম্বার কী বলেছে? জেড কোনো জটিল সংখ্যার মূল একটি জটিল সংখ্যা হবে। আমরা দেখছি জটিল সংখ্যার পাওয়ার তুললে যদি পূর্ণ সংখ্যা হয়, তাহলে জটিল সংখ্যা হয়। পাওয়ার তুললে যদি পূর্ণ সংখ্যা হয়, মানে পাওয়ার 2, 3, 4, 5, -2, -3 পূর্ণ সংখ্যা, ধনাত্মক বা ঋণাত্মক, তাহলে অ্যান্সারটা জটিল সংখ্যা হবে। এখন বলতেছি পাওয়ার না, এবার মূলটাও পাওয়ার, ঠিক আছে, 1/, আকৃতির পাওয়ার আর কি। মূল একটি জটিল সংখ্যা হবে, মানে জটিল সংখ্যার মূল বলতে জটিল সংখ্যার বর্গমূল, জটিল সংখ্যার ঘনমূল, জটিল সংখ্যার চতুর্থ মূল, জটিল সংখ্যা, এরকম আর কি। তাহলে চলো একটু প্রমাণ দেখি এটা কেমন করা যায়। কি করা যায়? ধরলাম কোন একটা কমপ্লেক্স নাম্বার হচ্ছে এক্স প্লাস আই বাই, এটা একটা কমপ্লেক্স নাম্বার। তো এটার আমরা এনতম রুট বের করতে চাই। ধরলাম এক্স প্লাস আই বাই একটা কমপ্লেক্স নাম্বার, এটার আমরা এনতম রুট বের করতে চাই। তার মানে এটা মানে কিন্তু আসলে এক্স প্লাস আই বাই তার পাওয়ার 1/n, এটা সবাই জানো 1/n। তো আমরা বলতে চাচ্ছি, আমাদের দাবি হচ্ছে এটার যে অ্যান্সারটা আসবে, বা এটার যে অ্যান্সারটা আসবে, দুটো তো একই। সো এদের যে অ্যান্সারটা আসবে সেটা একটা কমপ্লেক্সই হবে, মানে জটিল সংখ্যার বর্গমূল করলে সেটাও কমপ্লেক্স, ঘনমূল করলে সেটাও কমপ্লেক্স, চতুর্থমূল, পঞ্চমূল সেটাও কমপ্লেক্স, সবই জটিল সংখ্যা হবে। এটা হচ্ছে আমাদের দাবি। হ্যাঁ, তো চলো একটু দেখে আসি। তো এখানে তো ধরলাম এটা জেড হবে, ব্যাপারটা হচ্ছে জেডটা কমপ্লেক্স প্রমাণ করলেই হবে। ওকে, তো দুই পাশে পাওয়ার যদি এন তুলি, তাহলে এটা তো 1/n
আর এন কাটাকাটি চলে যাবে, এখানে কি আসবে জেড পাওয়ার এন, দুই পাশে পাওয়ার এন তুললে এখানে তো পাওয়ার 1/n আছে, আরেকটা এন তুলছো, এন এন কাটাকাটি, আর এখানে জেডের পাওয়ার এন হয়ে গেল। এটা তো বুঝতেই পারতেছে কী করছি। তাহলে আমরা ধরছিলাম যে এইটাকে কি ধরছি, এই যে এই পুরোটাকে কি ধরছো, জেড ধরছো। আমাদের দাবি হচ্ছে এই পুরোটা হচ্ছে কমপ্লেক্স হবে, তার মানে কি আলটিমেটলি জেডকে কমপ্লেক্স প্রমাণ করলেই হয়ে যাবে। আচ্ছা, এখন দেখো এইটা পাইছো, তাহলে বুঝো কিন্তু, তার মানে জেডের পাওয়ার এন তুললে এটা আসবে, আর এটা তো কমপ্লেক্স, জেডের পাওয়ার এন তুললে এটা আসবে, কিন্তু এটা তো কমপ্লেক্স, এটা কমপ্লেক্স হলে কমপ্লেক্স তো কমপ্লেক্সেরই সমান হয়, তার মানে এটাও কমপ্লেক্স, মানে জেড পাওয়ার এন কমপ্লেক্স, জেড পাওয়ার এন এটা কমপ্লেক্স। তো একটু আগেই তো আমরা পড়ে আসছি যে জেড যদি কমপ্লেক্স হয় জেড পাওয়ার এন কমপ্লেক্স, তাহলে উল্টাভাবে জেড পাওয়ার এন যদি কমপ্লেক্স হয় জেড কমপ্লেক্স। একটু আগে পরে আসছে কি, জেড যদি সি হয় তাহলে জেড পাওয়ার এনও কী হবে, সি হবে। জেড যদি সি হয়, সি মানে কমপ্লেক্স, তাহলে জেড পাওয়ার এনও কী হবে, সি হবে। তাহলে উল্টাভাবে জেড পাওয়ার এন তো কমপ্লেক্স, এই যে জেড পাওয়ার এন এটা একটা কমপ্লেক্স নাম্বারের সমান, তাহলে একটা কমপ্লেক্স নাম্বারই তো একটা কমপ্লেক্স নাম্বারের সমান হয়, তাহলে জেড পাওয়ার এন হচ্ছে কমপ্লেক্স, তাহলে এখান থেকে আমরা বলতে পারি তাহলে জেডও কি কমপ্লেক্স। উল্টাভাবে বৃষ্টি হলে ছাতা নিয়ে বের হই, বৃষ্টি হলে ছাতা নিয়ে বের হই, যেহেতু ছাতা নিয়ে বের হয়েছি তাহলে বৃষ্টি হয়েছে, উল্টা আর কি। তাহলে আমরা বলতে পারি যে জেড হচ্ছে একটা কমপ্লেক্স, এই যে জেড হচ্ছে একটা কমপ্লেক্স, আর জেড মানে কিন্তু এই মূলটা, মূল, তাহলে মূলটাও কী হবে, একটা কমপ্লেক্স হবে, একটা জটিল হবে, জটিল সংখ্যা হবে। মাথায় ঢুকেছে? তাহলে এই ছিল আজকের আলোচনা। তাহলে আজকের আলোচনায় আমরা 7টা প্রপার্টি শিখেছি, এবং খুবই গুরুত্বপূর্ণ প্রপার্টি, এগুলো কিন্তু আমাদের খুবই কাজে লাগবে। সবাই অত্যন্ত গুরুত্ব দিয়ে এই লেকচারটি দেখবে। অলরেডি কিন্তু আমাদের লেকচারের 46 মিনিট হয়ে গেছে, আমরা লেকচারটাকে আর বড় করতে চাচ্ছি না। তো সবাই এই প্রপার্টিগুলি খুব ভালো করে দেখে নেবে, যাতে করে ফার্দার তুমি যখন প্রবলেম সলভ করতে যাবে যাতে তুমি কনফিডেন্সের সাথে প্রবলেমগুলি সলভ করতে পারো। ঠিক আছে? তাহলে দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। সবাই আগের 3টে এপিসোড এবং এই এপিসোডটা দেখে নেক্সট এপিসোড দেখবে। ঠিক আছে? ধন্যবাদ সবাইকে। জয় হোক গণিতের। দেখা হবে বিজয়ে। আল্লাহ হাফেজ।